সাহেবের ভোট করব না। কেন করব না? আমি এই মঞ্চে প্রতিনিধিত্ব করছি আমার যারা অন্য প্রার্থীরা আছেন সেই প্রার্থীদের পক্ষে যেসব কর্মীরা এতদিন কাজ করেছেন আমি তাদের প্রতিনিধি হয়ে কথা বলছি। এখানে সবাই পটল সাহেবের কর্মীরা, আমার বিভিন্ন প্রার্থীর কর্মীরাও আছে, কিন্তু আমরা পটল সাহেবের ভোট করব না। কিন্তু ভোটটা আমরা কাদের করবো? কার করবো? ধানের শীষের করবো। এটাই হলো আসল কথা। এই ধানের
ধানের শীষ ফখরুল সাহেব ছিনে আনে নাই। এই ধানের শীষ এবারে বিএনপি নমিনেশন সম্বন্ধে যারা জানেন তারা জানেন, তিনটা কমিটি, তিনটা তদন্ত কমিটি ছিল, যারা রিপোর্টের পরে জরিপ কমিটি, যারা রিপোর্ট করার পরে স্ট্যান্ডিং কমিটি সেখানে সিদ্ধান্ত নিয়ে সেটা তারেক জিয়ার কাছে পাঠানো হয়েছে, সেখান থেকে সিদ্ধান্ত এসেছে। এটা অনেক পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে প্রার্থীকে নিতে হয়েছে। তবে আমি ধানের শীষে ভোট করবো, ফখরুল সাহেবের ভোট কেন করবো না? ফখরুল সাহেবের সাথে যারা ছিল দুঃসময়, ফখরুল সাহেব এখন তাদেরকে বুকে টানে নিবে, আমার সাথে বিমাতা সুলভ আচরণ করবো, তাহলে আমরা ওনার ভোট কেন করবো? বলতে হবে আজকে মুখ খুলে, তাহলে উনি আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করবে না, এটা আজকে প্রতিশ্রুতি দিতে হবে। ওনার কর্মীরা, হ্যাঁ আমরা অন্য প্রার্থীর ভোট করতে গিয়ে ওনাদের সাথে দ্রুততা হয়েছে, হয়তো একটু হাতাহাতিও হয়েছে। এখন ওনার কর্মীরা ওইটা মনে রাখি, যদি আমাদেরকে বলে আপনারা নতুন আছেন, এতদিন আমরা আছি না, আমরা না, এটা ফখরুল সাহেব আজকে এখানে ওয়াদা করতে হবে। ওনার কর্মীদের উনি যে চোখে দেখবে, আমাদের যত প্রার্থী আছে সকল প্রার্থীর কর্মীদের সেই চোখে দেখবে। আর একটা অনুরোধ ফখরুল সাহেবের কাছে থাকবে, যারা প্রার্থী হয়েছেন তারা সবাই সুযোগ্য ব্যক্তিত্ব, সবাই যোগ্যতা সম্পন্ন। ফখরুল সাহেবকে ইনশাল্লাহ আমরা যদি সবাই চাই, আল্লাহ যদি কবুল করে, উনি ধানের শীষ মার্কা নিয়ে জয়যুক্ত হবে, প্রার্থী হবে। কিন্তু আমাদের এই প্রার্থীদের যেন অবমূল্যায়ন না হয়, উনি কাজ করবে যেন সম্মানজনক পাবে, সম্মানজনক পদে অধিষ্ঠিত হতে পারে, এটার জন্য উনি কাজ করবে, আজকে ওয়াদা দিতে হবে। আমাদের প্রার্থীরা হয়তো স্বাভাবিক ভোটের রাজাদেশে দীর্ঘদিন শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, ওনার নমিনেশন পাই নাই, মন খারাপ হতে পারে। আর সে মন খারাপ কাটায় উঠতে পারে নাই বলে না আজকে ওনারা এখানে উপস্থিত থাকতে বলে আমার বিশ্বাস। কিন্তু ওনারা কোনো কর্মীকে নিষেধ করে নাই যে তোমরা ধানের শীষে ভোট করিও না, নিষেধ করতে করে নাই, তাইলে ওনারাও আসবে। ওনারা এই অবস্থাটা কাটায় উঠার পরে ওনারাও প্রার্থীর পক্ষে কাজ করবে, কারণ এটা বিকল্প নাই। আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, 300 আসনে 300টা সুইচ, বাংলাদেশের 300 আসনে 300টা সুইচ দিয়ে দিয়েছে। আপনাদের আগামীর রাষ্ট্রনায়ক বলেন, বর্তমান রাষ্ট্রনায়ক যদি চান, তারেক জিয়ার আগামী রাষ্ট্রনায়ক নাম বুঝিয়ে বর্তমান রাষ্ট্রনায়ক করতে চাইলে ঐক্যবদ্ধ হবে, ধানের শীষে ভোট করতে হবে, এর বিকল্প নাই। তাহলে 300 আসনে 300 সুইচ, এখানে এই সুইচ টিপলে ওখানে লাইট জ্বলবে। ধরেন আমরা 150 এমপি পেলাম, সাথে সাথে যিনি আজকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি আমার উপর আস্থা রেখেছেন, দলের উপর আস্থা রেখেছেন, ধানের শীষ মার্কা আমাকে দিয়েছেন, এজন্য আমি বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ সকলের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই। এখন এই জানিয়ে আমি যেটা বলতে চাই, এই অঞ্চলে ধানের শীষের যিনি প্রতীক ধারণ করেছিলেন প্রায় 50 বছর যাবৎ, এই অঞ্চলের শুধু নয়, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নেতা, বাংলাদেশে আমাদের কোম্পানিগঞ্জকে যিনি অভিভূত করেছেন, গর্বিত করেছেন, আমাদের নেতা মওদুদ আহমেদ, যিনি এই অঞ্চল থেকে আপনারা ভোট দিয়ে 5 বার সংসদে পাঠানোর কারণে বাংলাদেশের উনি প্রধানমন্ত্রী হয়েছেন, উপরাষ্ট্রপতি হয়েছেন, আইনমন্ত্রী হয়েছেন, যোগাযোগ মন্ত্রী হয়েছেন এবং বাংলাদেশকে সারা বিশ্বের পুকুরে পরিচিত করিয়েছেন। আজকে সেই দেশের মওদুদ সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি। ওনার সারা জীবন এই কোম্পানিগঞ্জে কবিরাতে যত উন্নয়ন কাজ করেছে, তার উচিলে ওনার জীবনের জানা অজানা গুণাখাতাগুলো মাফ করে আল্লাহ তাআলাকে কবরে বেহেশতের সুন্দর পরিবেশ তৈরি করবে, এই কামনা করে আমার বক্তব্য করা শুরু করছি। সম্মানিত উপস্থিতি, তীব্র গরমের মধ্যে নিশ্চয় কষ্ট করতেছেন, আমরা নিজেরাই বুঝতে পারছি কিরকম কষ্ট করতেছেন। আজগঞ্জের কোম্পানিগঞ্জ কবিরাতে 18 বছর নির্বাচনের যে হার ছিল, এটা নিশ্চয় অপেক্ষা করেছেন হারে হারে। সেদিন শেখ হাসিনা বলেছিল 8 সালে উনি 10 টাকা চাল খাওয়াবো এবং বড় বড় চাকরি দিবে, এই ওয়াদা করে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় গিয়ে এরপরে 13 সালের বিনা ভোটে, 18 সালের নতুন ভোটে, 24 সালের আমিরামি ভোটের মাধ্যমে বাংলাদেশকে কুক্ষিগত করেছে।
ঘরে ঘরে চাকরির বিনিময়ে মামলা দিয়েছে। আমরা যারা এখানে আশেপাশে আছি প্রত্যেকেই কারাগারে ছিলাম এবং আমরা পালিয়েছিলাম। অনেক মামলা বহন করে আমরা কাছারিতে দৌড়াদৌড়ি করেছি। গত 18 বছর আমার হাজার হাজার নেতা কর্মী তারা মানব জীবনযাপন করেছে, আহত হয়েছে, চিকিৎসা পায়নি, নিজের বাড়ি থাকতে পারে নাই, দোকান করতে পারে নাই। আমি তাদের প্রত্যেকের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং সহমর্মিতা প্রকাশ করছি। এরপরে আমি যে কথা বলতে চাই, আজকে আল্লাহ তাআলার মেহরবানিতে আল্লাহ তাআলা সুন্দর পরিবেশ দিয়েছেন। 18 বছর পরে যে নির্বাচনের পরিবেশ দিয়েছেন, আমরা কোম্পানিগঞ্জ, কবিরাজ সহ সদর পূর্বাঞ্চলের সমস্ত মানুষ আমরা সর্বাত্মক চেষ্টা করবো। সেটা 18 বছর যে আমরা ভোট দিতে পারিলেন, এদেশের মা বোন সহ সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য মুখী আছে। সেজন্য আমরা এগুলোকে গুরুত্ব সহকারে কাজে লাগবেন ইনশাআল্লাহ। এরপর আমি যে কথা বলতে চাই, এর আগে আমাদের বক্তারা বলেছেন যে আমাদের দলে সেটাকে অনেক বড় দল, গণতান্ত্রিক দল। এই দলে মনোনয়ন প্রত্যাশী থাকা অত্যন্ত স্বাভাবিক। সেই হিসেবে আমাদের অনেক এখানকার নেতা জাতীয় পর্যায়ের, স্থানীয় পর্যায়ের নেতা মনোনয়ন চেয়েছেন। এটা তাদের অগ্রাধিকার, এটা তাদের অধিকার, গণতান্ত্রিক অধিকার। তাদের এই অধিকারকে আমি শ্রদ্ধা করি। সাথে সাথে তাদেরকে যারা ভালোবাসছেন, পছন্দ করছেন, তারা তাদের জন্য চেষ্টা করেছেন, মিছিল দিয়েছেন, স্লোগান দিয়েছেন, তাদেরকে আমি কবি বড় শ্রদ্ধা করি। কারণ এটাই গণতন্ত্র। কিন্তু আজকে সে প্রেক্ষাপট গত 3 দিন আগে, 4 দিন আগে যে পরিবেশ ছিল, সেদিন ছিল আমরা সকলের প্রতি জরুরি। কিন্তু আজকে হচ্ছে আমাদের দল মনোনয়ন দেওয়ার কারণে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কারণে আমরা সব এক কাতারে, তার প্রমাণ হচ্ছে আজকের সমাবেশ। আজকের সমাবেশ প্রমাণ করছে এতদিন আমরা 4, 5, 6, 7 স্টেজে ছিলাম, আজকে আমরা সকলেই এক স্টেজে। আমাদের চাইতে, আমাদের কাছে ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। শহীদ জিয়ার জনপ্রিয় স্লোগান, সে কারণে এখানে সমস্ত ঐক্যবদ্ধ হয়েছে। এখানে আমি যেহেতু ঐক্য অলরেডি হয়ে গেছে, নতুন করে ঐক্যের আর প্রয়াস দরকার নেই আমি মনে করি। এখন প্রশ্ন হচ্ছে আগামী দিনে আমার পক্ষ, আমাদের যারা প্রতিযোগী ম্যাডাম হাসনা মজুদের পক্ষ থাকতে পারে, থাকতে স্বাভাবিক, থাকাটাই স্বাভাবিক। ওনার স্বামী দীর্ঘদিন পর্যন্ত এই অঞ্চলে এই নগর উন্নয়ন করেছেন, অতএব ওনার ভক্ত অনুসারে থাকাই স্বাভাবিক। এখানে আমাদের ফজলুল আবেদ, উনি ছাত্র রাজনীতি করেছে, জাতীয় রাজনীতি করেন, ওনার বিশাল সম্ভাবনা আছে, ওনার তারুণ্যে ভরপুর, ওনার অনুসারে থাকা অত্যন্ত স্বাভাবিক। আজকে এই যে ভাস্তা মধুর যেমন আবেদ সাহেব, দুজনের সাথে এবং আরো অনেকের সাথে আমি গত 2 দিনের কথা বলার চেষ্টা করেছি, অনেকের সাথে কথা বলেছি। আমি ম্যাডাম হাসনা মধুদের সাথে কথা বলেছি, ওনার সাথে দেখা করার জন্য আমি চেষ্টা করেছি। আমি যেন আবেদ সাহেবের সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, ওনার কাছে মেসেজ দিয়েছি, হয়তো অনেকে ধরতে পারেনি। আশা করি এখান থেকে আমি চেষ্টা করবো দেখা করার জন্য। এমনিভাবে আমাদের কবিরাজ ইসমত চৌধুরীর সাথে আমি কথা বলেছি। আমি সেখানে আমাদের এর আগে হাইটেক বিসি সাহেব, উনি মনোনয়ন পাঠিয়েছিলেন, ওনার সাথে আমি কথা বলেছি। সকলকে আমি আহ্বান করেছি, আমরা দল যাকে নমিনেশন দিয়েছেন তার পক্ষে ওনারা আমাদের একজন জেলা সভাপতি যেন হাইটেক বিসি সাহেব আমার বাবার সমতুল্য বয়সের দিক থেকে এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। হাসনা মজুর ম্যাডাম আমার মায়ের সমতুল্য, ওনার যে বয়স আমার মায়ের বয়সের কাছাকাছি। এদেরকে আমি যদি বলি আমার পা ধরে সাওয়াল করলে কোনো আমার কোনো বিনয়ের অভাব হবে না, আমি মনে করি আমার দায়িত্বের মধ্যে পড়ে। তারপর আমাদের আবেদ ভাই যদি উনি বয়সের তরুণ, তারপরে তিনি জাতীয় পর্যায়ে নেতা, আমরা তার প্রতি শ্রদ্ধা রাখি। আমি আশা করবো যে আমরা ওনাদেরকে মনে কষ্ট থাকাই স্বাভাবিক। এর আগে একজন বক্তা বলছেন ওনারা দীর্ঘদিন পর্যন্ত মাঠে ছিলেন, এর মানে থাকার কারণে ওনারা অনেক কষ্ট করেছেন দলকে গুছানোর জন্য, একসাথে আবার নিজের মনোনয়ন চাওয়ার জন্য। কিন্তু সেই চাওয়ার পরে আজকের প্রেক্ষাপটে ওনারা বলেছেন, আমি দেখছি ওনারা ওনারা নিজস্ব ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে ঘোষণা দিয়েছেন, দল তাকে সিদ্ধান্ত দিয়েছে ওনারা তার পক্ষে আছে। ওনারা সকল নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন এক তাদের দলের সিদ্ধান্ত মেনে আমাদের নির্বাচন করার জন্য। আমি আসছি নির্বাচনের পাশে। আগামী যে নির্বাচন, বাংলাদেশের রাজনীতির আকাশে প্রায় 18 বছর পরে আমরা মনে করছি ভোটের পরিবেশ তৈরি হয়েছে।
আমি মনে করি এখন অনেক দুর্যোগের ঘনঘটা আছে। আমাদের সকল নেতা কর্মী চোখ কান খোলা রাখবেন। কেউ জানে আমাদেরকে পায়ে পাড়া দিয়ে উস্কানে দিয়ে নির্বাচনে নষ্ট করতে না পারে। নির্বাচনে যারা বুঝে গেছে হেরে যাবে তারা নির্বাচনকে বন্ধ করার চেষ্টা করবে। আমাদের দায়িত্ব হচ্ছে সর্বোচ্চ ধৈর্য, সর্বোচ্চ কৌশলের মাধ্যমে নির্বাচনকে আমরা বিজয়কে ছিনিয়ে আনা। আমরা সকল নেতা কর্মীকে আমি আমার পক্ষ এখন নাই, আমার পক্ষ আমরা সকলের দলের পক্ষ। দল একটা, মানুষ একটা, দলের প্রধান একজন, তার নির্দেশ আমরা মানতে বাধ্য। আমি বলবো তো সকলে আমরা এক পক্ষ, বিএনপি পরিবার, বিএনপি একটা পক্ষ। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল। আজকে এই দল যিনি তৈরি করেছেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যিনি 71 সালে ঘোষণা না দিলে, স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশ স্বাধীন হতো না, আমরা মুক্ত বাজার রাখতে পারতাম না। যিনি 71 সালের 16 ডিসেম্বর আমাদের নেতা শহীদ জিয়া শুধু ঘোষণা দেন নাই, উনি মাঠে সশস্ত্র যুদ্ধ করে এবং সেক্টর কমান্ডার হিসাবে বীরত্ব খেতাব নিয়ে বাংলাদেশের যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, যার কারণে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ শুরু গ্রহণ করছি। উনি যদি এই দল প্রতিষ্ঠা না করতেন, আমরা কেউ তার মানুষ দল দিতে পারতাম না, তার অনুসারে হতে পারতাম না। শহীদ জিয়া যে দল করেছে সে দলে ওনার যে অবস্থা, ওনার যে সুনাম, ওনার যে সততা, তাকে রেখে তার দিকে তাকিয়ে আমরা আমাদের দলকে সুসংগঠিত করবো, জনগণের সামনে শহীদ জিয়াকে তুলে ধরবো। শহীদ জিয়া কেন করেছিলেন? আজকে প্রায় 45 বছর পরেও, প্রায় 50 বছরের কাছাকাছি এখনো আজকের বাংলাদেশ সহ সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ শহীদ জিয়ার স্লোগান দিচ্ছে একটা। উনি সেদিন শতবার স্বাক্ষর করেছেন। আমাদের দলের প্রধান শহীদ জিয়ার পরে বেগম খালেদা জিয়া, উনি যখন এই দলের দায়িত্ব গ্রহণ করেন, উনি অত্যন্ত কম বয়সী, ওনার সংগঠন কম বয়সী, সেই বয়সে আবারও এ দলের নেতৃত্ব দিয়ে 9 বছর আন্দোলনের মাধ্যমে তার সাথে পতন ঘটিয়ে তিনি যে দলের নেতৃত্ব দিয়েছেন, ক্ষমতা আনছেন, তার কারণে আমরা বারবার ক্ষমতার কারণে আমরা আজও ওই দলের পরিচয় বহন করি। সেই খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় উনি নির্বাচন করছেন আপনাদেরকে বিজয় করার জন্য। আমাদের অবস্থায় আমি খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং আজকের তরুণ নেতা, ভারতের নেতা যেন তারেক রহমান যে বক্তব্য দিচ্ছে, আমরা নিশ্চয়ই তার বক্তব্য ধারণ করি, বিশ্বাস করি, মাঠে ময়দানে জনগণের সামনে আমরা ছড়ে দেব। এরপর আমি যে কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে, আমার জেলায় এই অঞ্চলের 17 বছরের মতো প্রায় এই অঞ্চলের যোগাযোগ মন্ত্রী ছিল। আমি গত কয়েকদিন আগে যখন দেখলাম কবিরাজ থেকে আসছে, কোম্পানিগঞ্জের বিভিন্ন রাস্তায় গিয়ে যোগাযোগ মন্ত্রীর আমলের আমাদের যোগাযোগের যে ব্যবস্থা, রাস্তাঘাটের যে অবস্থা, দুরবস্থা, কোম্পানিগঞ্জের মানুষ, কবিরাজের মানুষ এবং সবার পূর্বাঞ্চলের সব হাজার লক্ষ মানুষ কিন্তু নিরাপদ কষ্টের মধ্যে আছে। আমার কাজ হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে এই যোগাযোগের ব্যবস্থার উন্নয়ন করা। এরপরে কোম্পানিগঞ্জ হচ্ছে এই নদীর মাতৃক এলাকা। কোম্পানিগঞ্জ কবিরাজের দক্ষিণ অঞ্চল, বড় অংশ নদী ভাঙ্গনের মুখে, হাজার হাজার বাড়িঘর নদী ভাঙ্গনের মুখে। আমাদের এলাকার গরিব কৃষক, গরিব শ্রমিক, তারা বারবার ভাঙ্গনের মুখ পড়ে, তারা যে দুর্ভোগ বহন করতেছে শুধুমাত্র আমাদের দেশের জিয়া রহমানের প্রতিষ্ঠিত খাল খনন কর্মসূচি বাতিল করে, খালকে তারা দখল করে, তারা বিভিন্ন নগর করেছে। সেখানে বলছে মির্জানগর, রাহাতনগর, এরপর বিভিন্ন নগরে রূপ দিয়ে খালকে ভরাট করে তারা সেখানে পানি প্রবাহ বন্ধ করার কারণে নদী ভাঙ্গনের পরিমাণে গত বছর বর্ষায় 3 মাসের মতো প্রায় এই অঞ্চলের মানুষ পানি বন্ধেছে। এইটা হচ্ছে এটা কৃত্রিম দুর্ভোগ। এই যে নদী ভাঙ্গন আমাদের অগ্রাধিকার হচ্ছে নদী শাসনের মাধ্যমে, নৌকার তৈরির মাধ্যমে এবং সুইচ গেটের মাধ্যমে আমার এলাকার গরিব মানুষকে রক্ষা করা হচ্ছে ভালো অগ্রাধিকার। এই শহরে আজকে আসার সময় এখানে উত্তর বাজার থেকে চলে আসতে আমার প্রায় 2 ঘন্টা। এর কারণে আমি যদি আপনারা আমাকে আল্লাহ তাআলা মঞ্জুর করে আপনারা সমর্থন দেন, আপনারা ভোট দেন, তাহলে
আমার এটাও অগ্রাধিকার যে এই ঢাকা থেকে বাইপাস শহর নির্মাণের মাধ্যমে এই শহরকে যানজট মুক্ত করা খুব অগ্রাধিকার। আর যে শিক্ষাক্ষেত্রে যে দুর্ভোগ শিক্ষাক্ষেত্রে এই বছর পরীক্ষা দেখছেন পরীক্ষার রেজাল্ট অনেক খারাপ। সেখানে নকল মুক্ত সঠিক শিক্ষা প্রদানের জন্য পরিবেশ তৈরি করা মঞ্চে পামিন দেওয়া দীর্ঘদিনের একদিনের কলেজ আমি যে কলেজে ছাত্র ছিলাম এই কলেজ শিক্ষক নাই, শিক্ষক সংকট দূর করে এই কলেজকে বিশ্ববিদ্যালয়ের মানে উন্নীত করার চেষ্টা করা। এরপরে যে সমস্ত স্কুল কলেজ মাদ্রাসা এমপি মুক্ত হবে অগ্রাধিকার ভিত্তিতে এগুলোকে এমপি মুক্তের ব্যবস্থা করা। এবং শিক্ষকদের যে সমস্যা আজকে একদম শিক্ষকরা রাস্তা আন্দোলন করতেছে, প্রাইমারি শিক্ষকরা বেতন পায়, একদম শিক্ষক কোন সুবিধা পায় না। আমরা একদম আন্দোলন সমিতি করে আমরা যদি ক্ষমতা আসি ইনশাআল্লাহ আল্লাহ মঞ্জুর করলে আমরা একদম শিক্ষকদের এবং সকল পর্যায়ের শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে তাদের দাবি পূরণের জন্য আমরা আন্দোলনের নেতৃত্ব দিব এবং আমরা সরকারের কাছে দাবি আদায়ের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আমি আজকের যে সেই শেখ হাসিনা বলেছিল ঘর ঘর চাকরি দিবে, এই 17 বছরে হাজার হাজার শিক্ষিত বেকার যে বেকারদের কোনো কর্মসংস্থান ব্যবস্থা আমরা চেষ্টা করবো যতদিন পর্যন্ত বেকার দূর করা না যায় এখানে শান্তির সমাজ করা হবে না। সেখানে বেকারদেরকে বেকার দূর করার জন্য সঠিক চাকরিমুখী জীবনমুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সত্যিকার শিক্ষিত করে অথবা কারিগরি শিক্ষার মাধ্যমে যথাযথ শিক্ষা দিয়ে বিদেশে তাহলে দেশের শিল্পায়নের মাধ্যমে চাকরির ব্যবস্থা করে বেকার দূরকরণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। সর্বোপরি আজকে হসপিটাল আমি কয়েকদিন আগে গেলাম, সে হাসপাতাল হচ্ছে যে হাসপাতাল সেখানে চিকিৎসা করার পরিবেশ নেই। সেখানে আজকে দীর্ঘদিন পর্যন্ত এই হসপিটাল পঞ্চায়েত পেতে আমি বলবো এইখানে যে পরিমাণ মানুষ বাস করে অঞ্চলে এখানে আধুনিক একটা হাসপাতাল কমপক্ষে প্রথম 100 বেডের হসপিটাল করা অত্যন্ত প্রাণের দাবি। আমরা দায়িত্ব গ্রহণ করলে প্রথম বছরই এই হাসপাতালকে 100 বেডের হাসপাতাল উন্নীত করা, শুধু উন্নীত করা না এটাকে আধুনিক হাসপাতাল রূপ দেওয়ার চেষ্টা করবেন। আজকে জনসমৃদ্ধ এই বিএনপি এ দল মানে জাতীয় দল জনসমৃদ্ধ দল জনগণের দাবির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, জনগণের দাবি মেটানো হচ্ছে এই দলের কাজ। আমরা সেই কাজগুলো একটা এই কাজগুলো করি। শেষ করছে বলে যে আমি গত 1 বছর ধরে আসলাম এখানে আরেকটা কাজের পিছু হওয়ার সুযোগ দেওয়া হবে না। এই এখানে দাঁড়িয়ে আসছি আমরা, এর পাশে দখল করে তাদের তুমি অভ্যাস করেছিল চাঁদাবাজি দখলবাজি এখানে চলবে না। এখানে কোনো গৃহহীন থাকবে না। সরকারের জমি গৃহহীনদের জন্য প্রথম মানবাজার জমিদার, সেখানে ভূমিহীনদের জমি থাকবে, সেখানে কোনো জমিদার থাকবে না, কোনো জমিদার থাকবে না। সমস্ত জমি যারা দখল করে আছে বুলডোজার দিয়ে এগুলো ভেঙে দিয়ে সত্যিকার যাদের নাঙ্গল আছে সেই কৃষকদের কাছে তুলে যাবো। আমার কৃষকদের এই কাজগুলো এবং আবেদন আজকের তারুণ্য, আজকের যুব সমাজ যারা আমাদের সঠিক শিক্ষার অভাবে বেকারত্বের কারণে কর্মের অভাবে মাদকের দিকে ধরতেছে। মাদক আজকে আমার সমাজের সবচেয়ে বড় সমস্যা। প্রত্যেক পরিবার মা বাবা বুঝতেছে তার ছেলে কোন দিকে থাকছে। এই সমাজকে মাদক মুক্ত করতেই হবে যদি আমরা আগামী সোনালী সমাজ তৈরি করতে চাই। প্রত্যেকের ঘরে মাদক কি করে ঢুকে, মাদক এই অঞ্চলে কারা আছে, কারা ট্রেডিং করে, তারা বাণিজ্য করে, তারা বিক্রি করে, তারা এই মাদক গ্রহণ করে এবং মাদকের কাস্টমার সব বিক্রেতা এবং কাস্টমার সবগুলোকে দৌড়ে বেঁধে পুলিশের ধরে দেবে। কোনো মাদকের এখানে নাই, এই অঞ্চলে কোনো মাদকের সুযোগ এখানে নাই। এরপরে বলছে আজকে তো প্রশাসন এখনো কিন্তু হাসিনা প্রশাসনের প্রেরকরা বসে আছে। তা না হলে প্রশাসন থাকে চাঁদাবাজি হয় কি করে,
প্রশাসন থাকে, মাদক কি করে থাকে, এখানে মাদক কারা কি করে তারা জানে না। রাত্রিবেলা মাদক ব্যাপারীরা যখন কমিশন দেয় তখন সব ঠিক। এই দুর্নীতি প্রশাসন আমরা চাই না। এই অঞ্চলে থানাতে মামলা করতে কোন ঘুষ লাগবে না। এখানে প্রশাসন সঠিক জায়গায় সরকার চাকরি করবেন, কিন্তু আপনারা সেখানে ব্যাংক ব্যবহার করবেন না। মাদক বাণিজ্য যাতে করে বাণিজ্য করতে পারবেন না। এখানে রেস্ট অফিসে ঘুষ দেওয়া যাবে না, তহসিল অফিসে জমি রেকর্ড করতে ঘুষ দেওয়া যাবে না, জরিপ অফিসে ঘুষের এখান থেকে বিদায় নেওয়া হবে ইনশাআল্লাহ। এখানে ঘুষ বাণিজ্য হবে না, চাকরি হবে। শেষ কথা বলতে বলে এখানে দপ্তরি চাকরি দিতে 10 লাখ টাকা কষ্টই আসে না। বিনা টাকায় যোগ্যতার ভিত্তিতে একমাত্র চাকরি শুরু পাবে। এখানে মামা খালু নাই, আমি ছাড়া আমার পরিবার, আমার কোনো ভাই রাজনীতি করে না। এখানে এর আগে একজন মন্ত্রী, একবার মেয়র, আরেক বাগিনা, এখানে চেয়ারম্যান, আরেক বাগিনা সরকারের চেয়ারম্যান, আরেকবার রামপুরের চেয়ারম্যান, আরেক বাগিনা সরকারের চেয়ারম্যান। এখানে আমার কোনো ভাই, কোনো বাহিনী নাই। এখানে যোগ্যতার ভিত্তিতে তার চলবে এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। চাকরির ক্ষেত্রে কোনো বৈষম্য সুযোগ নাই। 24 সালের আন্দোলনের বৈষম্যের বিরুদ্ধে কোটা নিয়ে আন্দোলন করে আজকের আমার এই স্বাধীনতা, সেখানে বৈষম্যের সুযোগ নাই। আমি অন্তত পক্ষে এখানে রাজনীতি করলে আপনারা যদি আমাকে ভোট দিয়ে দায়িত্ব প্রদান করেন, এখানে বৈষম্যের কোনো সুযোগ থাকবে না। সকল বৈষম্য বিনা করা হবে ইনশাআল্লাহ। এবং যত পড়ছে ভাতা, সরকারের ভাতা, এখানে প্রয়োজন খুব সামান্য। তারা আবার ভাত বাটানো হয়। এখানে বিধবা ভাতা, বয়স্ক ভাতা সহ, মুক্তিযোদ্ধা ভাতা সহ যত ভাতা, এগুলো বাণিজ্য চলবে না। এখানে সঠিক লোক, যোগ্য লোক পাবে এবং এটাকে আরো বৃদ্ধি করার জন্য ব্যবস্থা করা হবে। সর্বোপরি আমাদের দলের প্রধান জনাব তারেক রহমান 31 দফা দিয়েছে, বলছে এখানে উনি বলছেন যে রংধনু সমাজ, বলছে না 31 দফার অন্যতম দফা হচ্ছে রংধনু সমাজ। এখানে রংধনু 7টা রং, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি উপজাতি সকলে আমরা এক জায়গা লোক। এখানে সংখ্যা গরিষ্ঠ নেই, সংখ্যা লঘুষ্ঠ নেই। হিন্দুরা আমাদের মতোই জন্মসূত্রে দেশের নাগরিক, অর্থাৎ সকলের অধিকার সমান। এখানে সাত করতে যাবে বলে আমি পূজার সময় বলছিলাম, তারা দাবি করেছিল যে এই বাংলাদেশের 560টা সে মডেল মসজিদ করেছে, তাদের একটা মন্দির করা হয়নি। আমি বলেছিলাম আগামী 1 বছরের মধ্যে আমি চেষ্টা করবো অন্তত এই অঞ্চলে একটা মডেল মন্দির করার জন্য। এবং সরকার থেকে যদি আমি করতে না পারি, আমি ব্যক্তিগত উদ্যোগ হলো তাদের বৈষম্য দূর করার চিহ্ন হিসাবে একটা মন্দির করার চেষ্টা করবো। কিন্তু অনুরোধ, ইনশাআল্লাহ আপনারা দেখবেন আমরা আপনাদের পক্ষে আছি। আজকে অনেক কষ্ট করেছেন, দীর্ঘ সময় পর্যন্ত আমাদের বক্তব্য শোনার জন্য গৌরবের মধ্যে আছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সাংবাদিক সমাজকে সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের বক্তব্যগুলো প্রচার করার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। থাকবো তো, কথা দেন সবাই। ধন্যবাদ সবাইকে, সেলিম ভাইকে ধন্যবাদ। আমরা যারা আমাদের প্রার্থী দিয়েছে আমাদের নেতা তারেক রহমান, খালেদা জিয়া, আমরা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, যদি কেউ ভেদাভেদ মনে রাখেন তাহলে আমি মনে করি তারেক জিয়া, খালেদা জিয়ার সাথে করছেন। আমরা আমাদের নেতা যে সিদ্ধান্ত নিয়েছে, যাকে এখানে পাঠিয়েছে, আমরা তারই কাজ করব। আপনাদেরকে সকলকে ঐক্যবদ্ধ দেখাতে। এখন আমরা এখানে এমন কোন বিভ্রান্তমূলক বক্তব্য শুনতে চাই না যেটা আমাদের মনে বিভাজন সৃষ্টি করে। আমরা এক এবং অভিন্ন, আমরা তারেক জিয়াকে ভালোবাসি। আমরা 2018 সালে আমাদের নেতা বরিষ্ঠের মওদুদ আহমেদকে একা রেখে আমরা বন্দী কারাগারে ছিলাম। অনেকে এখানে রাজনীতি করতেছে, বরিষ্ঠের মওদুদ আহমেদকে রাস্তা রেখে পালিয়ে গিয়েছে। আমরা ওইরকম লোকের রাজনীতি করতে চাই না।
আপনাদের সামনে বক্তব্য রাখবেন কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সভাপতি, জেলা বিএনপি বিপ্লবী আহ্বায়ক কমিটির সদস্য জনাব নুরুল আলম সিকদার। জনাব ফখরুল ইসলাম ভাইয়ের কোম্পানিগঞ্জে আগমন উপলক্ষে এই বিশাল সমাবেশের সুযোগ্য সভাপতি এখানে উপস্থিত রয়েছেন। আমাদের আগামী দিন আমরা কাজ করব আমাদের শ্রদ্ধেয় প্রার্থী জনাব ফখরুল ইসলাম সাহেব উপস্থিত বিভিন্ন পর্যায়ের বিভিন্ন সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যে বক্তব্য দিয়েছেন আমাদের নেতৃবৃন্দ, এরপরে আর কোনো বক্তব্য নেই। আমরা আজকে এখানের উপস্থিতিতে প্রমাণ করে কোম্পানিগঞ্জে বিএনপি ঐক্যবদ্ধ, এতে কোনো সন্দেহ আছে? আমরা এর আগে বলেছেন আমাদের পূর্ববর্তী বক্তা যে বাস্তব নির্বাচনের আগে আমাদের দলের অনেক যোগ্যতম প্রার্থীরা এখানে কাজ করেছেন, তাতে করে প্রতিযোগিতা হয়েছে। এটা হলো